লোক প্রশাসন নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে, এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা লোক প্রশাসন প্রাইমারি ভাইবা নোটের 4 নম্বর রিয়াল ভাইবা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় এই ভিডিও থেকে আপনারা অনেক উপকৃত হবেন এবং কিছু প্রশ্ন সরাসরি কমন পেয়ে যাবেন। যার ভাইবা নিয়ে আমরা আলোচনা করব, তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। কাজেই ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে বাংলাদেশের অন্যান্য জেলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং যারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যেমনটি ছিল তার ভাইবা এক্সপিরিয়েন্স, প্রথমে সালাম দিয়ে প্রবেশ করলাম, এরপরে ডিসি স্যার বসতে বলেন, ধন্যবাদ দিয়ে বসলাম। ডিপিও স্যার কাগজপত্র চাইলেন, বললেন কি এনেছেন দেন। এরপর পিটিআই স্যার যিনি ছিলেন তিনি জিজ্ঞেস করলেন নাম কি আপনার, আমি নাম বললাম। এরপর পিটিআই স্যার জিজ্ঞেস করলেন কোথায় থেকে পড়ালেখা করেছেন, আমি বললাম। পিটিআই স্যার এবার জিজ্ঞেস করলেন কোন বিষয়ে, বললাম লোক প্রশাসন। যখন লোক প্রশাসন বলেছি তখন ডিসি স্যার এই উচ্চারণটা আরও সঠিকভাবে উচ্চারণ করতে বলেছেন। আমি লোক শব্দের পরে স্বর ও সহ উচ্চারণ করে বলেছিলাম। এডিসি স্যার জিজ্ঞেস করলেন গ্রিস কি বলেন। সম্ভবত লোক প্রশাসনের কোনো টার্ম হবে, আগে এমন কিছুর সাথে পরিচয় আমার ছিল না, তাই আমি বললাম সরি স্যার, এটি এই মুহূর্তে মনে করতে পারছি না। এডিসি স্যার তখন জানতে চাইলেন আগে শুনেছেন এই বিষয়ে, তো আমি বললাম জি স্যার শুনেছি। তো মূলত লোক প্রশাসনে গ্রিস শব্দটি সাধারণত অনানুষ্ঠানিক বা অপ্রীতিকর পরিস্থিতিতে ব্যবহৃত হয়, যেখানে কোনো কাজ বা প্রক্রিয়া মসৃণভাবে সম্পন্ন করার জন্য কিছু অতিরিক্ত সুবিধা বা ঘুষের মতো কিছু দেওয়া হয়। এটি সাধারণত সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়া বা তাদের প্রভাবিত করার উদ্দেশ্যে ব্যবহার করা হয়, যাতে তারা তাদের দায়িত্ব পালনে সুবিধা করে দেন বা কোনো কাজে তাদের সহযোগিতা পাওয়া যায়। সহজ কথায় এটি দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহারের একটি রূপ। এরপর এডিসি স্যার জানতে চাইলেন ব্রাহ্মণবাড়িয়া বাংলাতে বানান করেন, তো আমি বানান করে শোনালাম। ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে যারা ভাইবা পরীক্ষা দেবেন বিষয়টি কিন্তু ভালো করে মাথায় রাখবেন। ব্রাহ্মণবাড়িয়া বানান মৌখিকভাবে এবং লিখিত উভয়টাই জানতে চাইতে পারেন। ডিসি স্যার এবার জানতে চাইলেন যে ব্রাহ্মণবাড়িয়ায় একজন বীরশ্রেষ্ঠ শহীদ হয়েছেন, ওনার নাম কি, তো বললাম বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল। তখন স্যার জানতে চাইলেন বাকি আরও 6 জন বীরশ্রেষ্ঠের নাম বলুন, তো আমি বলেছি তবে একজন বীরশ্রেষ্ঠ উপাধি বলতে ভুল করেছিলাম, পিটিআই স্যার সেটি ঠিক করে দিয়েছেন। তো আপনাদের সাথে শেয়ার করছি 7 জন বীরশ্রেষ্ঠের নাম। উপাধি সহ যদি না বলেন তখন আপনাকে এটি জিজ্ঞেস করতে পারে যে তার উপাধি কী, এই জন্য উপাধি সহ আপনারা জানবেন। ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর, সিপাহী বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল, ইঞ্জিনিয়ার লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, সিপাহী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ, ল্যান্স নায়েক বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ, সিপাহী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। এবার ডিসি স্যার জানতে চাইলেন এর মধ্যে বিমান বাহিনীর সদস্যকে, তো আমি বললাম ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। ডিসি স্যার বললেন উনি কিভাবে কোথায় শহীদ হয়েছেন, ওনার দেহাবশেষ বাংলাদেশে আনা হয়েছে কিনা, তো আমি বললাম মতিউর রহমান 1971 সালে পাকিস্তান বিমান বাহিনীর একজন ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি পাকিস্তানি বিমান বাহিনীর একটি T-33 বিমান ছিনতাই করে বাংলাদেশের উদ্দেশ্যে যাচ্ছিলেন, কিন্তু পথিমধ্যে করাচির অদূরে বিমানটি বিধ্বস্ত হয় এবং তিনি শাহাদাত বরণ করেন। প্রথমে পাকিস্তান সরকার তার মরদেহ করাচির মাসরুর বিমান ঘাঁটির 4র্থ শ্রেণীর কবরস্থানে সমাহিত করে। পরবর্তীতে 2006 সালের 23 জুন তার দেহাবশেষ বাংলাদেশে ফিরিয়ে আনা হয় এবং 25 জুন রাষ্ট্রীয় মর্যাদায় ঢাকার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়। পিটিআই স্যার জানতে চাইলেন ওনার বাড়ি কোথায় ছিল। এর মধ্যেই আবার ডিসি স্যার বলছেন আর গভীরে প্রশ্ন না করলেও চলবে, তো আপনারা জেনে যাবেন তার বাড়ি ছিল নরসিংদী জেলার রায়পুরা থানার রামনগর গ্রামে, যা এখন মতিউর নগর নামে পরিচিত। ডিসি স্যার জিজ্ঞেস করলেন ব্রাহ্মণবাড়িয়ার নামকরণ সম্পর্কে আপনি কি জানেন। বুঝতেই পারছেন আপনার জেলা সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা নিয়ে যেতে হবে, এই জন্যই আমরা প্রাইমারি প্যাকেজটাকে 7টি নোটের একটা প্যাকেজ আকারে সাজিয়েছি, কারণ আমরা জানি প্রাইমারি ভাইবাই এই 7টি বিষয় থেকে আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আমাদের এই প্যাকেজে অবশ্যই আপনার জেলা সম্পর্কে একটা সুন্দর সাজানো গোছানো নোট দেওয়া হবে, আপনার জেলা নিয়ে কোনো প্রকার টেনশন করতে হবে না। তো ব্রাহ্মণবাড়িয়ার নামকরণের ইতিহাস সম্পর্কে স্যারকে শুধু এতটুকুই বললাম যে এই নামকরণের পিছনে মতনৈক্য রয়েছে, তবে স্যার আমি মনে করতে পারছি না। তো নিজ জেলা সম্পর্কে কোনো প্রশ্নের উত্তর না দেওয়া পারাটা এটা ভাইবা বোর্ডে একটা নেগেটিভ ইফেক্ট পড়বে। তখন ডিসি স্যার বলেন আমি তো ভেবেছিলাম আপনার কাছ থেকে সেই মতনৈক্যটাই জানতে চাইব, কিন্তু তিনি তো বলতে পারেননি।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নোটে সংযোজন করা রয়েছে। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা ভাইবা পরীক্ষা দেবেন প্রত্যেকের ভাইবা প্যাকেজে আমরা তাদের স্ব জেলার একটা করে নোট দিয়ে থাকি, যাতে নিজ জেলা থেকে কোনো প্রশ্ন করলে উত্তর দিতে সুবিধা হয়। এরপর ডিপিএস স্যার জানতে চাইলেন কেন্দ্র হতে পরিধির দূরত্ব কী। তো বললাম সমান। তো আসলে স্যার যেটি জানতে চাইছে সেটি হচ্ছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে, এটি স্যার কিন্তু জানতে চেয়েছেন। তো ডিসি স্যার বললেন এই দূরত্বটাকে কি বলে। ওই যে বললাম আপনার কাছ থেকে যেটা জানতে চাইছে সেটি হচ্ছে ব্যাস, ব্যাসার্ধ, এগুলো। এডিসি স্যার এবার খাতায় ছোট একটা বীজগণিতের বিয়োগ করতে দিয়ে সমাধান করতে দিলেন। বুঝতে পারছেন, আপনাকে ছোট ছোট ম্যাথ করতে দিতে পারে, শতকরা সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, লসাগু গসাগু থেকে জিজ্ঞেস করতে পারে, ভগ্নাংশ থেকে জিজ্ঞেস করতে পারে, লাভ ক্ষতি থেকে ছোট ছোট কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আর এই নিয়ে আমাদের গণিতের বেসিক একটি ভাইবা নোট রয়েছে। তো আমি সমাধান করে দিলাম। এরপর এডিসি স্যার বলেন ঠিক আছে আপনি এবার আসুন, দাঁড়িয়ে চলে আসবো। এমন সময় পিটিআই স্যার জিজ্ঞেস করলেন আপনি কি কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন বা ছিলেন। তো আমি বললাম জি স্যার, ইউনিভার্সিটিতে থাকতে কয়েকটি সংগঠনের সাথে জড়িত ছিলাম। তখন পিটিআই স্যার বলেন গান গাইতে পারেন। আমি বললাম জি স্যার, গান গাইতে পারি। তখন পিটিআই স্যার বলেন হারমোনিয়াম দিয়ে পারেন। তখন বললাম সরি স্যার, আমি হারমোনিয়াম বাজাতে পারি না। পিটিআই স্যার বলেন হারমোনিয়াম দিয়ে গান গাইতে না পারলে তো সাংস্কৃতিক ব্যক্তিত্ব হতে পারবেন না, আপনাকে অবশ্যই হারমোনিয়াম শিখতে হবে। আমি বললাম জি স্যার, আমি শিখতে চেষ্টা করব। এরপর স্যার বলেন ঠিক আছে আপনি এবার আসুন। আমি সালাম দিয়ে বের হয়ে চলে আসলাম। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে। একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইবাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইবাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইবা নোট থাকবে। প্রাইমারি ভাইবাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইবা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।